নমস্কার। পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য কর্মসূচি ছিল ২১শে জুলাইয়ের সভামঞ্চ। ২১শে জুলাইয়ের সভামঞ্চে কিন্তু পুরো মুখরিত হয়ে উঠত কলকাতা। আর কলকাতার ধর্মতলা থেকে ডরিনা ক্রসিং, রানী রাসমণি অ্যাভিনিউ, কিশোর ভারতী স্টেডিয়াম থেকে একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সব জায়গাতেই কিন্তু দেখা যেত একেবারে সাজো সাজো রব। এছাড়া বাস ট্রেনে ভিড় কিন্তু কর্মী সমর্থকদের ছিল চোখে পড়ার মতো। আর প্রতি বছর এই ২১শে জুলাই অর্থাৎ শহীদ দিবস বলে যেটা বলেন তৃণমূল কংগ্রেসীরা, সেই দিবসের দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সারা বছরের কর্মসূচি, তার মূল্যবান বক্তব্য, এমনকি আমরা বিভিন্ন সময় দেখে এসেছি যে তিনি এই সময় বিভিন্ন একেবারে নতুন নতুন যুব নেতা যুব নেত্রীদের একেবারে সেদিনকে ইন্ট্রোডিউস করিয়েছেন, অর্থাৎ জনসমক্ষে তুলে ধরেছেন। কিন্তু এখন তার কি অবস্থা? এখন কিন্তু বদলেছে সময়, বদলেছে সরকার, বদলেছে রাজনৈতিক চিন্তাধারা। মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে যে একেবারে রিজেক্ট করে দিয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখেই বোঝা যায়। আর এইবারে দাঁড়িয়ে 2026-এ ২১শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা কতটা, আদৌ কি প্রাসঙ্গিক ২১শে জুলাই, আর কি দরকার আছে ২১শে জুলাই করার, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই বলি, তৃণমূল দলের কিন্তু সুপ্রিমো এখনো আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে ভবানীপুর কেন্দ্রের যে নির্বাচন হয়েছে আর সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে যে গণনা হয়েছে, সেই গণনা নিয়ে কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মারফত। আর সেই পিটিশন কিন্তু কলকাতা হাইকোর্টে একেবারে গ্রাহ্য হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু সেই পিটিশনটাকে একসেপ্ট করেছে। এই অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল দলের সুপ্রিমো আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেমন মনে করা হচ্ছে, অর্থাৎ আসল তৃণমূল বা তৃণমূলের প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে সেটাই মনে করা হচ্ছে। যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু তৃণমূলের সঙ্গে একেবারে সমার্থক ছিল, অর্থাৎ মমতা মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা, কিন্তু সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এখন আর নেই। পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে মহারাষ্ট্রের মতো সরাসরি আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেছে আসল তৃণমূল এবং অবশ্যই জয়ী তৃণমূল। অর্থাৎ কারা আসল তৃণমূল সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বেশ চাপানুতর। তার কারণ এখন মামলা হবে, নির্বাচন কমিশনের কাছে যাওয়া হবে, সবকিছুর জন্যই কিন্তু একটা চাপা প্রিপারেশন কোথাও বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, যা বিভিন্ন সময় কিন্তু খবরের শিরোনামে উঠে আসছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বলি, এখন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার বিধানসভায় পৌঁছতে পারেননি। তিনি পরবর্তীতে লোকসভায় যাবেন কিনা সেটাও এখনো প্রশ্নাতীত। আর এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখনো পর্যন্ত একটাও মন্তব্য করেননি। লোকসভায় দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো অ্যাক্টিং এমপি, তিনি কিন্তু স্পিকার ওম বিড়লার কাছে যে বিদ্রোহী তৃণমূল সাংসদরা যারা এনসিপিআই মারফত এনডিএ কে সমর্থন করতে তাদের দেখা যেতে পারে ভবিষ্যতে, যদিও এখনো স্পিকার ওম বিড়লা তাদের মান্যতা দেয়নি, সেই ২০ জনের এগেনস্টে কিন্তু স্পিকার ওম বিড়লার কাছে যে অভিযোগ, তাকে দেখা গেছে একেবারে সংবিধান হাতে নিয়ে সেখানে মহুয়া মৈত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যেতে। আবার পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মারফত একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে পিটিশন জমা দিতে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু মহুয়া মৈত্র, কুণাল ঘোষ এনাদের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন প্রেস মিট আমরা সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আসল লোক কোথায়? তৃণমূলের আসল লোক তো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত তার আগামী দিনে তিনি কি করতে চান, তিনি তার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, বা তিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, তিনি কি তৃণমূলের উত্তরসূরি হিসেবে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দিয়ে দেবেন, নাকি তিনি আলাদা করে তৃণমূল দলটাকে আবার প্রতিষ্ঠা করবেন? কারণ তৃণমূল দলটা কিন্তু বিভিন্ন সময় যে সাজানো হচ্ছে আলাদা করে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখেছি উপাসনা চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের একেবারে সোশ্যাল মিডিয়ার মূল দায়িত্ব দিতে, আমরা অর্ণব মুখোপাধ্যায়কে দেখেছি অভিনেতা, তাকে একেবারে যুব তৃণমূলের সভাপতি করতে, আমরা দেখেছি যে মহিলা সেলের সভাপতি করতে তার স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে, আমরা বিভিন্ন কিছু দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মসূচি সম্পর্কে কিন্তু এখনো কিছুই বলছেন না। তিনি কি এখন অপেক্ষা করছেন ২১শে জুলাইয়ের জন্য, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তো তার দেয়া একটা বক্তব্যে আমরা কিন্তু শুনতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে আশা করছি ২১শে জুলাইয়ের পারমিশন পাবো, এবং আমরা একদিনই মিটিং করি, আশা করছি সেদিনের পারমিশন পাবো, সেদিন যদি ৫ জন কর্মী থাকে তাও অনুষ্ঠানে আমি থাকবো। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতেই চয়েস, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চয়েস করবেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চয়েস করবে।
এখানে কিন্তু সরকারের বিশেষ ভূমিকা নেই। এখানে যে আপনারা সরকারকে দোষ দেবেন, পশ্চিমবঙ্গে এখন নবনির্বাচিত যে সরকার আছে সেখানে কিন্তু তাদের কোনোই ভূমিকা নেই। সরকার তার শাসক ক্ষমতা নিয়ে একেবারে সরকার যেমন চালানোর তেমন চালাচ্ছে। এবং আমরা দেখবো হয়তো অদূর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো নগর উন্নয়ন দপ্তরের থেকে, সিইএসসি থেকে, মুখ্যমন্ত্রীর থেকে অবশ্যই তাদের কাছ থেকে পারমিশন চাইবে, পুলিশের থেকে পারমিশন চাইবেন যে 21শে জুলাই সভামঞ্চ তৈরি করে যে সেখানে সভা তৈরি হওয়ার, মানে সেখানে অনুষ্ঠান তৈরি হওয়ার। অনুষ্ঠানটা কত বড় করে হবে সেটার থেকেও কিন্তু এবার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কর্মীরা থাকবেন কিনা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের একেবারে গ্রাউন্ড লেভেলের কর্মীদের এতদিন নেতারা তুচ্ছতাচ্ছিল্য করেছে বলেই অভিযোগ, এবং কর্মীদের তাতে সেটা খুব অভিমানের জায়গা যে কর্মীদের কিন্তু এতদিন তৃণমূল কংগ্রেসে বিশেষ পাত্তা দেওয়া হতো না, একেবারে সাংগঠনিক স্তরে কিছু হোতা বানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই হোতাদেরই কিন্তু একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসে পাত্তা দেওয়া হতো বা তাদের কথাই শেষ কথা ছিল। সেই রকম বিভিন্ন মানুষের ছবি আমরা ভোট পরবর্তী সময় দেখেছি যে তারা পুলিশের গ্রেফতার হয়েছে বা বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসছে। কিন্তু একেবারে যারা কর্মী, যাদের কোনো পোস্ট নেই, তারা শুধু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একেবারে মিটিং মিছিল সমস্ত কিছু দায়িত্বে একেবারে লড়ে যান। এবার কিন্তু চয়েস সেই কর্মীদের হাতে। কর্মীরা যদি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু 21শে জুলাইয়ের সভামঞ্চ আবারও মুখরিত হবে। সেখানে হয়তো চাকচিক্য থাকবে না, সেখানে হয়তো একেবারে র্যাম্প করে হেঁটে আমরা দেখতে পারবো না বড় বড় নেতা নেত্রীদের, সেখানে আমরা দেখতে পারবো না দুপাশে মুখরিত সেলিব্রিটিদের। কিন্তু কর্মীদের যদি আসার এবার ইচ্ছে হয় তবেই কিন্তু এবার 21শে জুলাইয়ের সভামঞ্চ আবার ফুটে উঠবে এবং আবার সেটার কিন্তু দর দাম সব বাড়বে। এবং এবার যদি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চয়েস করেন, অনেক নেতাকেই কিন্তু তারা চয়েস করতে পারবেন না, কারণ অনেক নেতাই বা জেতা এমএলএ তারা কিন্তু একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে চলে গেছেন, অর্থাৎ বিধানসভায় যে তৃণমূল দল এখন বিরোধিতা করছে সেখানে চলে গেছে। এই মুহূর্তে একেবারেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে দায়িত্ব যে কর্মীরা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চয়েস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসবেন কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 5 জন কর্মী থাকলেও কিন্তু সেই সভায় তিনি উপস্থিত থাকবেন, অর্থাৎ তিনিও কিন্তু কোথাও গিয়ে কর্মীদের উপর দায়িত্ব দিচ্ছেন যে কর্মীরা কাকে চয়েস করে। আর এই জায়গা থেকে কিন্তু আসলেই বোঝা যাচ্ছে যে কর্মীরাই কিন্তু কোনো দলকে টিকিয়ে থাকে। নেতা আসে নেতা যায়, কিন্তু কর্মীদের জন্যই কিন্তু একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে টিকে থাকে, যেটা আমরা বামপন্থায় দেখেছি, যেটা আমরা বিজেপিতেও দেখি। একটা আইডিওলজির জন্য, বিজেপির আইডিওলজি আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, বামপন্থীদের আইডিওলজি আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু কর্মীরা সেই আইডিওলজিটা বিশ্বাস করে কিন্তু একটা দলকে এগিয়ে নিয়ে যায়। এবার কিন্তু তৃণমূলের কাছে পরীক্ষা যে তৃণমূল কর্মীরা কি করে। আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।